আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই ক্লাসে জয়েন করো আর ক্লাস শেয়ার করে দাও। সবাই ক্লাসে জয়েন করো, ক্লাস শেয়ার করো। আজকে আমাদের সাধারণ বিজ্ঞান লেকচার 6। আজকে লেকচার 6 আমাদের। কেমন আছো সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা দ্রুত জয়েন করো আর ক্লাস শেয়ার করে দাও। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই জয়েন করতে করতে আমি কিছু কথা বলি। যে আমাদের সবার ইন্টারমিডিয়েটের রেজাল্টও হয়ে গেছে, প্লাস এখন তো আমাদের সিরিয়াসলি পড়াশোনা শুরু করা উচিত, কারণ দেখতে দেখতে আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসবে। তো সবাই দ্রুত বই কিনে পড়া শুরু করো, প্লাস কোচিংয়ে ভর্তি হয়ে যাও। কারণ এখন থেকে যদি সিরিয়াসলি না পড়া হয়, যদি মনে করো যে পড়বো পড়বো করলে কখনোই পড়া শেষ হবে না। তাই দ্রুত পড়া শুরু করে দিতে হবে। আর প্রত্যেকটা ক্লাস অবশ্যই সবাই নিয়মিত মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে শেষ হবে, নয়তো আমরা শেষ করতে পারবো না পরীক্ষার আগ পর্যন্ত। আর মনে রাখতে হবে, যে যত বেশি পরিশ্রম করবে সে তত সফল হবে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাও। আর তোমরা দ্রুত জয়েন করো, জয়েন করে ক্লাস শেয়ার করে দাও। জয়েন করার সাথে সাথে ক্লাস শেয়ার করে দাও। আমি খুব দ্রুত ক্লাস শুরু করব। আজকে আমরা পড়ব জৈব রসায়ন। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। আজকে আমরা জৈব রসায়ন পড়ব। আমি এই যে টপিকগুলা পড়াবো, টপিকটা এটা এই বই থেকে পড়াবো, আমাদের এই কোয়ান্টামের এই বই থেকে পড়াবো। এখানেই সব আছে। তোমরা কোয়ান্টামের বইটা কিনে নিও, তাহলে আমি যা পড়াবো সব এই বইয়ে পাবা। সবাই ক্লাস শেয়ার করে দাও।
সবাই ক্লাসে জয়েন করো, আমি ক্লাস শুরু করে দিব। ক্লাস শেয়ার করে দাও। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়নটা কি আসলে? এই জৈব রসায়ন হচ্ছে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়ন। কি দ্বারা গঠিত হবে? কার্বন শিকল, তার মানে হচ্ছে আমরা কি জানি কার্বন সি। এই কার্বন হচ্ছে শিকল গঠন করবে, আর এটার সাথে যুক্ত হবে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। তাহলে হচ্ছে এই কার্বন শিকল, জৈব রসায়নটা হচ্ছে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়ন। এই কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়নকে হচ্ছে জৈব রসায়ন বলা হয়। সবাই ক্লাস শেয়ার করে দাও। এই জৈব রসায়নকে হচ্ছে দুই ভাগ, জৈব রসায়নের জনক বলা হয় হচ্ছে ফ্রেডারিক হুইলারকে। জৈব রসায়নের জনক ফ্রেডারিক হুইলার। ফ্রেডারিক হুইলারকে জৈব রসায়নের জনক বলা হয়। জৈব যৌগে কার্বন মৌলটি অবশ্যই থাকবে। জৈব যৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে? কার্বন। কার্বন মৌলটি অবশ্যই থাকবে। জৈব যৌগে কার্বন মৌলটি হচ্ছে অবশ্যই থাকবে। হ্যাঁ, এই জৈব যৌগকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। জৈব রসায়নকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যালিফ্যাটিক যৌগ আর হচ্ছে অ্যারোম্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক আর অ্যারোম্যাটিক। অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোম্যাটিক। এই অ্যালিফ্যাটিক শব্দটির অর্থ হচ্ছে চর্বিজাত। চর্বিজাত, অ্যালিফ্যাটিক শব্দটির অর্থ চর্বিজাত। এটি একটি গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ অ্যালিফাট থেকে আসছে। গ্রিক শব্দ অ্যালিফাট থেকে আসছে। তাহলে আমরা কি দেখলাম? জৈব রসায়ন দুই প্রকার, অ্যালিফ্যাটিক আর হচ্ছে অ্যারোম্যাটিক। অ্যালিফ্যাটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বিজাত। এটা একটা গ্রিক শব্দ, অ্যালিফাট থেকে এসেছে। হ্যাঁ, এখন হচ্ছে এই আমরা হচ্ছে আগে অ্যালিফ্যাটিক যৌগ কোনগুলো সেগুলো পড়বো, তারপরে হচ্ছে অ্যারোমেটিক গুলা পড়বো। এই অ্যালিফ্যাটিক যৌগগুলাতে হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন বা হচ্ছে ত্রিবন্ধন থাকবে। আর কার্বন হচ্ছে মুক্ত শিকল, সরল শিকল বা হচ্ছে শাখায়িত শিকল গঠন করবে। সরল শিকল যেমন হচ্ছে আমরা যদি বিউটেন কল্পনা করি, বিউটেন ধরি, তাহলে বিউটেনের শিকলটা হচ্ছে সরল শিকল, যেমন CH3 CH2 CH2 CH3, যেমন এটা একটা সরল শিকল। আবার যদি এটা সরল না হয়ে হচ্ছে শাখায়িত হতে পারে। আর যদি আইসোবিউটেন ধরি, আইসোবিউটেনের সংকেত হবে CH3 CH3 CH3। এটা হচ্ছে আইসোবিউটেনের সংকেত। তার মানে বোঝা গেছে অ্যালিফ্যাটিক যৌগগুলো হচ্ছে সরল শাখায়িত হতে পারে, সরল হইতে পারে, মুক্ত সরল বা হচ্ছে শাখায়িত হতে পারে। তা আবার হচ্ছে এগুলো একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকতে পারে। এই বন্ধনের উপর ভিত্তি করে হচ্ছে আবার অ্যালিফ্যাটিক যৌগগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অ্যালকেন, অ্যালকিন,
এবং অ্যালকাইন। সবাই কি বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে এই অ্যালিফেটিক যৌগগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনে হচ্ছে একক বন্ধন থাকবে, অ্যালকিনে দ্বিবন্ধন, অ্যালকাইনে হচ্ছে ত্রিবন্ধন। তাহলে আমি কি বললাম, অ্যালকেনে থাকবে হচ্ছে একক বন্ধন, এটাতে সবসময় একক বন্ধন হবে। অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন হবে, আর অ্যালকাইনে হচ্ছে ত্রিবন্ধন হবে। যেমন আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, এই তিনটার হচ্ছে আবার 3টা সূত্র আছে। যেমন অ্যালকেনের সূত্রটা হচ্ছে CN, উপরে লিখলে ভালো হইতো। দেখো প্রথমে আমরা দেখবো অ্যালকেন, 1 নম্বরে দেখতেছি। অ্যালকেনের সূত্র হচ্ছে CnH2n+2। এই যদি হয় তাহলে এখন আমরা কিভাবে বের করব? এই অ্যালকেনগুলোর এটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n+2। এখন আমরা জানি মিথেনের নাম শুনছি, মিথেন, মিথেন। আর অ্যালকেনগুলো বিবেচনা করা হয় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এইভাবে হচ্ছে একটা করে ধাপ ওয়াইজ হচ্ছে আগে যাবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, এভাবে। তাহলে মিথেনের হচ্ছে যদি আমি CN কল্পনা করি তাহলে হবে C1, এখানে যদি 2 এর জায়গায় 1 হয় তাহলে হবে হচ্ছে, আচ্ছা আমি লিখি CN হচ্ছে 1, যদি মিথেন 1 হয়, প্লাস H 2 × 1 প্লাস 2, তার মানে কি হলো C1 প্লাস 2 আর 2 হচ্ছে 4। তাহলে এই কার্বনের সাথে 1 লেখার দরকার নাই, তাহলে আমরা লিখতে পারি CH4। তাহলে এই CH4 হচ্ছে মিথেন। আবার যদি আমি ইথেন কল্পনা করি, ইথেন, ইথেনে কি হবে, ইথেন তাহলে হচ্ছে আমি যদি 2 ধরি তাহলে এখানে যদি 2 থাকে তাহলে হবে C2H6। এটা কি লেখা হবে হচ্ছে CH3। আমরা আগেই বলে দিছি অ্যালকেন হচ্ছে একক বন্ধন হবে, এই জন্য হচ্ছে এই যে 2টা কার্বন শিকল হচ্ছে একক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে ইথেন। এইভাবে হচ্ছে প্রোপেন হবে, ইথেন, প্রোপেন, CH3, এটা হচ্ছে একটা মুক্ত শিকল গঠন করছে। তাহলে দেখো এইভাবে হচ্ছে আমরা অ্যালকেনগুলা বের করতে পারবো, মিথেন, ইথেন, প্রোপেন, আর যদি বলা হয় বিউটেন, পেন্টেন, হেপ্টেন, হেক্সেন, এরকম ভাবে হবে। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, সেম ভাবে হচ্ছে এখন আমরা অ্যালকিনটা দেখব। অ্যালকেন দেখলাম, এখন হচ্ছে আমরা অ্যালকিন দেখব। অ্যালকিন, অ্যালকিনের সূত্রটা হচ্ছে CnH2n-1 হবে। এইখানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দ্বারা গঠিত দ্বিবন্ধনে আবদ্ধ যৌগমূলককে অ্যালকিন বলে। তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আর কার্বনের পরমাণুগুলো হচ্ছে দ্বিবন্ধন দ্বারা আবদ্ধ থাকবে। যেমন আমরা যদি ইথিন কল্পনা করি, ইথিন, হ্যাঁ এটা শুরু হবে ইথিন থেকে, ইথিন যেমন CH2 ডাবল বন্ড CH2। যদি সূত্রে ব্যবহার করি তাহলে দেখা হবে এখানে কার্বন আছে 2টা, প্লাস হাইড্রোজেন কয়টা আছে, যদি 2 ধরা হয় 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে হচ্ছে, কি হলো এটা, সরি, এটা সূত্র হবে C2H2n, তার মানে C যদি 2 ধরা হয় তাহলে হচ্ছে এখানে n এর মধ্যে যদি 2 হয় তাহলে হবে H4। এই যেটাকে লেখা হয়েছে ভাবে যে 2টা কার্বন প্লাস হচ্ছে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এটা থাকবে হচ্ছে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, তাই এটা হচ্ছে ইথিন। তাহলে আমাদের অ্যালকিনগুলো হচ্ছে কি দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকবে, ইথিন। সেম ভাবে যদি আমি প্রোপিন লিখি, আমরা চিনবো কিভাবে, দেখো অ্যালকেনগুলোর নামের সাথে হচ্ছে এন যুক্ত হয়েছে, মিথেন, ইথেন, প্রোপেন, এরকম। আবার অ্যালকিনগুলোর সাথে হচ্ছে ইন যুক্ত হয়েছে, যেমন ইথিন, প্রোপিন, এগুলো তাহলে হচ্ছে যা হচ্ছে এন যুক্ত থাকবে তা অ্যালকেন, আবার যদি ইন যুক্ত হয় তাহলে হচ্ছে অ্যালকিন। আবার যদি প্রোপিনের সংখ্যাটা আমরা লিখতে পারবো CH2 ডাবল বন্ড CH3, এটা হচ্ছে
প্রোপিন। তার মানে অ্যালকিনে হচ্ছে একক বন্ধনও থাকতে পারবে প্লাস হচ্ছে দ্বিবন্ধনও থাকতে পারবে, কিন্তু অ্যালকেনে হচ্ছে শুধুমাত্র একক বন্ধন থাকবে। তাহলে আমাদের বাকি আছে হচ্ছে অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, এখন দেখবো আমরা অ্যালকাইন। অ্যালকাইনের সূত্রটা সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, CnH2n-2। যেমন এটা ইথাইন, ইথাইন এরা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে, এরা ত্রিবন্ধন। যেমন দেখো C2H2 এটা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে। এখানে যদি আমি সূত্র এই সাধারণ সংকেত যদি ব্যবহার করি, সি এর মান যদি 1 হয় তাহলে এখানে হবে হ্যাঁ, সি এর মান যদি 2 ধরা হয় তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 2 থাকে। তাহলে যে C2 আর হচ্ছে H2, আর ইথাইন যেহেতু আছে এরা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে। এরকম ইথাইন, প্রোপাইন, প্রোপাইন, তাহলে এইগুলো হচ্ছে সাধারণ সংকেত, আর আমরা হচ্ছে এইভাবে হচ্ছে প্রকাশ করতে পারবো। এই অধ্যায়ে আমাদের মেইনলি যা পড়তে হবে, কোন যৌগগুলা হচ্ছে আমরা কি কি কাজে ব্যবহার করি, যেমন অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যৌগগুলা হচ্ছে এগুলো থেকে আমরা কি পাই, বা হচ্ছে কোন কোন ক্ষেত্রে রসায়নের কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি তা দেখব। এখন হচ্ছে আমরা অ্যালিফেটিক যৌগগুলা সম্পর্কে, প্রত্যেকটা যৌগ সম্পর্কে আলাদা আলাদা হচ্ছে ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমরা মিথেন করব। মিথেন হচ্ছে কি একটা অ্যালকেন, এটাকে প্রকাশ করা হয় CH4। মিথেন বদ্ধ জলাভূমিতে গাছপালা পচনের ফলে মিথেন উৎপন্ন হয়। মিথেন কিভাবে উৎপন্ন হয়? বদ্ধ জলাভূমিতে গাছপালা পচনের ফলে, পচনের ফলে মিথেন উৎপন্ন হয়। আর এই গ্যাসটিকে হচ্ছে, এই মিথেন গ্যাসটিকে মার্শ গ্যাস নামেও পরিচিত। এই মিথেন গ্যাসটা হচ্ছে মার্শ গ্যাস নামেও পরিচিত। মার্শ গ্যাস, মিথেন গ্যাসটি মার্শ গ্যাস নামেও পরিচিত। সবাই কি বুঝতে পারতেছো? আর হ্যাঁ, প্রত্যেকটার সাথে সাথে হচ্ছে আমাদের সংকেতগুলো মুখস্থ করতে হবে। তারপরে আর সংকেতগুলো আমরা কিভাবে পাবো? ওই যে সাধারণ যে সংকেতগুলো একটু আগে পড়ে আসলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন, ওইটা হচ্ছে তার সূত্রটা ব্যবহার করলে আমরা পাবো। যেমন এখানে আমাদের অ্যালকেনের সূত্র কি ছিল? CnH2n, CnH2n+2 ছিল অ্যালকেনের সূত্র। তার মানে আমরা এটা কিভাবে পাইলাম? সি এর মান যদি 1 ধরা হয় তাহলে Cn প্লাস হচ্ছে H, 2 ইন্টু 1 হবে 1ই হবে, তাহলে 2 + 2 4, তাহলে এই যে হলো CH4। তার মানে বোঝা গেল এটা একটা অ্যালকেন। এভাবে হচ্ছে আমরা সংকেতগুলো ব্যবহার করে কোনটা কোন যৌগ সেটা হচ্ছে বের করতে পারবো। তাহলে এই মিথেন গ্যাসটার অপর একটা নাম হচ্ছে মার্শ গ্যাস, এবং বদ্ধ জলাভূমিতে গাছপালা পচনের ফলে হচ্ছে এই মিথেন গ্যাসটা উৎপন্ন হয়। হ্যাঁ, তারপরে দেখবো আমরা ক্লোরোফর্ম। মিথেন গেল, এখন দেখবো আমরা ক্লোরোফর্ম। নামটা সবাই আমরা শুনেছি হয়তো, ক্লোরোফর্ম। এটা সংকেত হচ্ছে CHCl3। এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন। তার মানে হচ্ছে ক্লোরোফর্ম, এটা সংকেত হচ্ছে CHCl3। 3টা ক্লোরিন আছে তাই হচ্ছে ট্রাইক্লোরো, এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন। চেতনানাশক রূপে ক্লোরোফর্ম অস্ত্রোপচারে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে
বিভিন্ন অস্ত্রোপচারের ক্ষেত্রে যখন রোগীকে অজ্ঞান করা হয় তখন হচ্ছে ক্লোরোফর্মটা ব্যবহার করা হয়। তাহলে ক্লোরোফর্মের ব্যবহার চেতনানাশক হিসেবে অস্ত্রোপচারে ব্যবহার করা হয়। চেতনানাশক হিসেবে অস্ত্রোপচারে ব্যবহার করা হয়। আর এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এই ক্লোরোফর্মকে হচ্ছে সব সময় অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হয়। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হয়। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কারণ এটি আলো ও বায়ুর উপস্থিতিতে হচ্ছে বিষাক্ত ফসফিন গ্যাস উৎপন্ন করে। এর জন্য হচ্ছে এটাকে সবসময় রাখা হয় অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখা হবে। এখন দেখব আমরা কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস। তাহলে কোনটার ব্যবহার কি সেটা অবশ্যই মনে রাখতে হবে। ক্লোরোফর্মকে হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, আর এটার সংকেত দেখব। এখন দেখব আমরা কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস। কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস, এটা সংকেত হচ্ছে Cl3CnO2। এটার রাসায়নিক নাম হচ্ছে পিক্রিন। কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে পিক্রিন, ক্লোরোপিক্রিন। যাদের কাছে হচ্ছে বই আছে তারা বইটা সামনে রাখো, তাহলে হচ্ছে বুঝতে পারবে ভালো। এই কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কাঁদানে গ্যাস উৎপন্ন হয়। ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হচ্ছে কাঁদানে গ্যাস উৎপন্ন হয়, CHCl3। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। এই ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3, গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে কাঁদানে গ্যাস Cl3CHNO2। এটি প্লাস হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করবে। এটি তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস। তার মানে হচ্ছে এই গ্যাসটা যদি চোখে আসে চোখ আমাদের জ্বালা পোড়া করবে। এটা হচ্ছে একটা তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস। এখন দেখব আমরা ইথিলিন বা হচ্ছে এটাকে ইথিনও বলা হয়, ইথিলিন বা ইথিন। CH2 ডাবল বন্ড CH2, ইথিন। এই ইথিনটা হচ্ছে এটা ফল পাকাতে ব্যবহার করা হয়। ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়। ফল পাকাতে ব্যবহার করা হয়। আমাদের হচ্ছে অবশ্যই এগুলোর ব্যবহার মনে রাখতে হবে যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে দেখব এসিটিলিন। C2H2, এসিটিলিন। এই এসিটিলিন হচ্ছে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ঝালাই। আমরা জানি যে কোনো লোহা জোড়া লাগানোর কাজে হচ্ছে সেটাকে আগুনে পুড়িয়ে ঝালাই করা হয়। এই ঝালাইয়ের কাজে হচ্ছে এসিটিলিন ব্যবহার করা হয়। আর এই এসিটিলিনটা হচ্ছে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং হচ্ছে এটাকে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। আমরা সবাই কি বুঝতে পারতেছি? হ্যাঁ, এখন দেখবো আমরা ইথানল। C2H5OH, ইথানল। বাজারে প্রাপ্ত রাসায়নিক মদের নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। বাজারে প্রাপ্ত
বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম। মদের রাসায়নিক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল বা ইথানল। তাহলে ইথানলটা আমরা কোথায় পাই? যে বাজারে যে মদ যে বিক্রি করা হয় এটাতে হচ্ছে, এটার রাসায়নিক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এবং ইথানলকে মদ হিসেবে পানের অযোগ্য করার জন্য এটাতে হচ্ছে মিথানল এবং দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন মেশানো হয়। এটাকে হচ্ছে এটাতে এই মদে হচ্ছে মিশানো হয় মিথানল এবং দুর্গন্ধ যুক্ত করার জন্য এবং দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন মেশানো হয়, পিরিডিন। তাহলে এটা গেল হচ্ছে একটা ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল ও 4.4% পানির স্ফুটনাঙ্ক মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। এখন দেখবো রেকটিফাইড স্পিরিট কি। রেকটিফাইড স্পিরিট 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ। 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ। তাহলে দেখো রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে কি 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানির সমস্ফুটন মিশ্রণকে হচ্ছে রেকটিফাইড স্পিরিট বলা হয়। আর এই রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার পানীয়, যেমন হুইস্কি, ব্র্যান্ডি প্রস্তুতিতে। বিভিন্ন ধরনের পানীয় যেমন হুইস্কি, ব্র্যান্ডি এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। সবাই কি বুঝা যাইতেছে? বুঝতে পারতেছো সবাই? ওকে, তাহলে এইগুলো আমাদের ইথানল হয়ে প্রত্যেকটার ব্যবহার জানতে হবে, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখবো আমরা এস্টার। এস্টারের সংকেত হচ্ছে আর CR ড্যাশ। এটাকে এভাবেও লেখা হয়, এটা হচ্ছে এস্টার। এস্টার বিভিন্ন ফুল এবং ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। এটা হচ্ছে বিভিন্ন ফুল এবং ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। বিভিন্ন ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে এই এস্টার। বিভিন্ন ফলে বিভিন্ন এস্টার বিদ্যমান থাকে। এখন আমরা কয়েকটা ফলের নাম দেখব এবং ওই ফলগুলোতে হচ্ছে কি এস্টার বিদ্যমান আছে সেটা দেখব। যেমন ফলের নাম আর হচ্ছে এস্টার। এক, পাকা কলা। পাকা কলা, পাকা কলাতে অ্যামাইল অ্যাসিটেট, অ্যামাইল অ্যাসিটেট নামক এস্টার বিদ্যমান। অ্যাসিটেট, পাকা কলাতে হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট নামক এস্টার বিদ্যমান। পাকা আনারসে ইথাইল বিউটারেট, ইথাইল বিউটারেট নামক এস্টার বিদ্যমান। আবার হচ্ছে পাকা কমলাতে, পাকা কমলাতে অক্টাইল অ্যাসিটেট, অক্টাইল অ্যাসিটেট নামক এস্টার বিদ্যমান। হ্যাঁ, এখন দেখবো আমরা ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইড বা মিথানল।
সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করবা, আর কারো যদি হচ্ছে লেখা শেষ না হয় অবশ্যই আমাকে বলবা। এখন দেখবো আমরা ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে হচ্ছে ফরমালিন বলা হয়। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ফর্মালডিহাইডের 40, হ্যাঁ এই মিথানলের সংকেতটা হচ্ছে HCHO। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে হচ্ছে ফরমালিন ব্যবহার করা হয়, ফরমালিন বলা হয়। ওহো, লিখতে পারো নাই। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, লিখে ফেলো যে লিখতে পারো নাই। পাকা কলাতে হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট, আগেরটা বলতেছে এস্টারে, পাকা কলাতে অ্যামাইল অ্যাসিটেট। সবাই একটু দ্রুত লেখার চেষ্টা করব। পাকা কলাতে অ্যামাইল অ্যাসিটেট, অ্যামাইল অ্যাসিটেট। পাকা আনারসে হচ্ছে ইথাইল বিউটারেট, পাকা আনারসে ইথাইল বিউটারেট, ইথাইল বিউটারেট। প্লাস হচ্ছে পাকা কমলাতে অক্টাইল অ্যাসিটেট, অক্টাইল অ্যাসিটেট। যে লিখতে পারো না দ্রুত লিখে নাও। আচ্ছা তাহলে এটা হচ্ছে উঠাইতে দেখো, আমি এটা নিয়ে কথা বলি। তাহলে ফর্মালডিহাইডটা হচ্ছে, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে হচ্ছে ফরমালিন বলা হয়। আমরা জানি এই ফরমালিনটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষ ব্যবহার করে থাকে, যেমন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে বা দীর্ঘদিন কোনো কিছু তাজা রাখতে হচ্ছে ফরমালিন ব্যবহার করা হয়। তো হচ্ছে তোমরা ফরমালিনের ব্যবহারটা লিখে নাও। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক, এটি জীবদেহ সংরক্ষণ ও পচন নিবারক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ফরমালিনটা হচ্ছে কি কাজে ব্যবহার করা হবে? এটা একটা জীবাণুনাশক, জীবাণুনাশক প্লাস হচ্ছে এটা জীবদেহ সংরক্ষণ ও পচন নিবারণে ব্যবহার করা হয়। জীবদেহ সংরক্ষণ, জীবদেহ সংরক্ষণ প্লাস হচ্ছে পচন নিবারণে ব্যবহার করা হবে ফরমালিন। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে হচ্ছে গাঢ় কৌষ্টিক সোডা বলা হয়, গাঢ় কৌষ্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে হচ্ছে গাঢ় কৌষ্টিক সোডা বলা হয়। আচ্ছা লেখা হয়ে থাকলে মুছে দিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে হচ্ছে গাঢ় কৌষ্টিক সোডা বলা হয়, এটার নাম হচ্ছে কৌষ্টিক সোডা। এখন দেখবো আমরা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডও বলা হয় এটাকে, মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড বা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে HCOOH। হ্যাঁ এই ফর্মিক অ্যাসিডটা ব্যবহার দেখবো এখন আমরা। পিঁপড়ার কামড়ের সময় পিঁপড়ার লালার সাথে এই মিথানোয়িক অ্যাসিড থাকে, তাহলে পিঁপড়ার লালাতে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার লালাতে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, পিঁপড়ার লালাতে। যার কারণে হচ্ছে
পিঁপড়া কামড় দিলে আমাদের হাত ফুলে যায়, সাথে সাথে আর হচ্ছে জ্বালা পোড়া হয়। তাহলে পিঁপড়া লালাতে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এই পিঁপড়ার ল্যাটিন শব্দ, পিঁপড়াটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ফর্মিকা থেকে আসছে। ল্যাটিন ফর্মিকা, ল্যাটিন ফর্মিকা, আর এই থেকে অ্যাসিডটারও নাম করা হয়েছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা হচ্ছে আরও কিছু পোকাতে আছে, যেমন বোলতা বা মৌমাছির হুলেও হচ্ছে এই ফর্মিক অ্যাসিডটা আছে। কোথায় কোথায়? তাহলে পিঁপড়া, বোলতা এবং হচ্ছে মৌমাছির হুলে, মৌমাছির হুলে হচ্ছে এই ফর্মিক অ্যাসিডটা বিদ্যমান। আচ্ছা, এখন দেখবো আমরা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা মিথানোয়িক অ্যাসিডটা কিসে কিসে পাইলাম? পিঁপড়ার লালাতে, বোলতা আর হচ্ছে মৌমাছির হুলে পাওয়া যায়। এখন দেখবো আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আগেরটা ছিল ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড সংকেত হচ্ছে CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এই অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে হচ্ছে হ্যাঁ ভাইয়া, ছেলেরাও নার্সিং পড়ে, তুমিও ক্লাসে অ্যাটেন্ড করো, ক্লাস করো। আচ্ছা, তাহলে অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে কি 6 থেকে 10% জলীয় দ্রবণকে হচ্ছে ভিনেগার বলা হয়। আর এই ভিনেগারটা বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। যেমন আমরা জানি দীর্ঘদিন আচার সংরক্ষণ করা যায়, আচার সংরক্ষণে হচ্ছে এই ভিনেগার ব্যবহার করা হয়, আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে শরীরে কোনো জায়গায় যদি পোকা কামড় দেয়, তাহলে হচ্ছে ওই কামড়ের ক্ষত জায়গাটাতে যদি ভিনেগার লাগাই দেওয়া হয়, তাহলে হচ্ছে সেই ব্যথাটা হচ্ছে প্রশমন হয়ে যায়। তাহলে মেইনলি হচ্ছে আমরা জানি এই ভিনেগার ব্যবহার করবে আচার সংরক্ষণে। আর এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, বা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। হ্যাঁ, আর এই ভিনেগারের আরেকটা নাম হচ্ছে সিরকা বলা হয়। এই ভিনেগারকে সিরকা বলা হয়, বাজারে এটি হচ্ছে সিরকা নামে পরিচিত। এখন দেখবো আমরা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এই অক্সালিক অ্যাসিডটা থাকে হচ্ছে কচু এবং উল জাতীয় কাণ্ডে, মূলে ও পাতায় ক্যালসিয়াম অক্সালেট থাকে, যার কারণে হচ্ছে কচু জাতীয় খাবার খেলে হচ্ছে আমাদের গলা চুলকায়। তাহলে এই অক্সালিক অ্যাসিডটা আমরা কোথায় পাই? কচু ও উলের, উল জাতীয়, হ্যাঁ, কচু ও উল জাতীয় কাণ্ড, মূল এবং পাতায় পাই, যার কারণে হচ্ছে কচু জাতীয় খাবারগুলা খেলে হচ্ছে আমাদের গলা চুলকায়। আর এইটা থেকে এই ক্যালসিয়াম আর কি বলা, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিড কচু উল জাতীয় কাণ্ডে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট থেকে, ক্যালসিয়াম অক্সালেট এটাকে প্রকাশ করা হয় CaCO2
2। এই ক্যালসিয়াম অক্সালেটের ক্যালাস থাকে, এটার কারণে হচ্ছে আমাদের গলা চুলকায়। আর এটাকে প্রশমন করার জন্য হচ্ছে তখন যদি আমরা লেবুর রস খাই তাহলে হচ্ছে ওই চুলকানোটা হচ্ছে প্রশমিত হয়ে যায়। এই যে ক্যালসিয়াম অক্সালেট জৈব অম্লে দ্রবণীয়, জৈব অম্লে আমরা কি জানি লেবুতে হচ্ছে অ্যাসিড আছে, আর ওই অ্যাসিডে হচ্ছে এই ক্যালসিয়াম অক্সালেটটা দ্রবীভূত হয়। এর জন্য হচ্ছে তখন লেবু যদি খাওয়া হয়, লেবুর রস খাইলে হচ্ছে ওই যে গলার যে কুটকুট ভাবটা বা চুলকানোটা সেটা হচ্ছে কমে যায়। এখন হচ্ছে আমরা দেখব বিভিন্ন খাদ্যে হচ্ছে কি কোন খাদ্যে কি কি জৈব অ্যাসিডগুলা পাওয়া যায়, যেমন লেবুতে কোন অ্যাসিড আছে, কমলা লেবুতে কোন অ্যাসিড আছে, সেগুলো হচ্ছে আমরা দেখব। সবাই হচ্ছে দ্রুত আমি যে ছকটা লিখবো সাথে সাথে হচ্ছে একটু লিখে নেওয়ার চেষ্টা করো। আর যদি কথা ক্লিয়ার শোনা না যায়, লেখা স্পষ্ট না হয়, তাহলে বলো যে বুঝতেছি না বা হচ্ছে বোঝা যাচ্ছে না। এই পাশে হচ্ছে জৈব অ্যাসিডগুলোর নাম লিখো, জৈব অ্যাসিড। আর এদিকে হচ্ছে কোন কোন ফলে পাওয়া যায়, যে সকল খাদ্যে পাওয়া যায়। যাদের কাছে বই আছে তারা হচ্ছে বই বের করো, বইয়ে সবগুলা দেওয়া আছে। প্রথমে আমরা দেখব সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আমরা পাই লেবু এবং কমলাতে। সাইট্রাস ফল লেবু এবং কমলাতে, লেবু কমলা, তাহলে সাইট্রিক অ্যাসিড পাই লেবু এবং কমলাতে। তারপর হচ্ছে অ্যাসকর্বিক, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড পাই হচ্ছে আমলকিতে, আমলকি, জাম, টমেটো, এগুলোতে হচ্ছে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড পাই। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড পাই হচ্ছে আপেল, কলা। ম্যালিক অ্যাসিড পাই হচ্ছে আপেল এবং কলাতে। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এটি পাই হচ্ছে তেঁতুল, আনারস, তেঁতুল। তেঁতুল আনারসে হচ্ছে টার্টারিক অ্যাসিড পাই। অক্সালিক অ্যাসিড, টমেটো, চা, গোলমরিচ, অক্সালিক। টমেটো, চা, গোলমরিচ। দেখো তাহলে টমেটোতে হচ্ছে আমরা দুইটা অ্যাসিড পাই, অক্সালিক অ্যাসিডও পাই, আবার হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডও পাওয়া যায়। দুধে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে দুধে। হ্যাঁ আপু কি বই, হ্যাঁ আমাদের হচ্ছে এই যে আমি যা পড়াচ্ছি সবকিছু হচ্ছে আমাদের কোয়ান্টামের এই বইটাতে দেওয়া আছে। তোমরা যদি এই বইটা কিনো এখানে হচ্ছে সব পেয়ে যাবে। আমি প্রত্যেকটা লেকচার হচ্ছে এই বই থেকে পড়ানো হয়। কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং, হ্যাঁ কোয়ান্টামের বই হচ্ছে আমি এই বইটাই ফলো করি, এই বই থেকেই পড়াই। আমার প্রত্যেকটা লেকচারের সাথে হচ্ছে এই বইয়ের মিল পাবা, সো এই বইটা কিনে নাও। তাহলে সে দ্রুত লেখা নাও। সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে কাপড়ের কালির দাগ দূর করতে ব্যবহার করা হয়। কাপড়ের কালির দাগ, কাপড়ে যদি কোনো কালির দাগ ধরে তাহলে সেটা দূর করতে ব্যবহার করা হয়। কাপড়ে কালির দাগ দূর করতে এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমি ছকটা মুছে দিচ্ছি। এখন দেখবো আমরা সাবান। দেখো সোডিয়াম সাবান, সোডিয়াম সাবান যেগুলো আছে এগুলো হচ্ছে
কাপড় কাচার কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়, কাপড় ধোয়ার কাজে, কাপড় ধোয়ার কাজে। এবং পটাশিয়াম সাবান হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম সাবান এরা হচ্ছে পানিতে অধিক দ্রবণীয়, এরা পানিতে অধিক দ্রবণীয়, তাই হচ্ছে এদেরকে এটা ব্যবহার করা হয় শ্যাম্পু এবং শেভিং এর কাজে। ওকে, আজান দিচ্ছে তো হচ্ছে 1 মিনিট চুপ থাকো। ওকে, আমরা হচ্ছে আবার শুরু করলাম। দেখো এতক্ষণ আমরা যা পড়লাম তা ছিল হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, এখন দেখবো আমরা অ্যারোমেটিক যৌগগুলো। আমরা জানি বেনজিনের সংকেত, বেনজিন C6H6, এটাকে সংকেত আকারে প্রকাশ করা হয় হচ্ছে
হ্যাঁ, এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনটা, হ্যাঁ, বেনজিনের সংকেত হচ্ছে C6H6 এবং এটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়। এখন হচ্ছে আমি কেন এই বেনজিনটা লিখলাম। এই অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে যে সকল জৈব যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বা বলয় বিদ্যমান তাকেই হচ্ছে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তার মানে এলিফ্যাটিক যৌগগুলো হচ্ছে শিকল আকারে ছিল, মুক্ত শিকল বা হচ্ছে শাখায়িত শিকল ছিল। কিন্তু দেখো অ্যারোমেটিক যৌগ হচ্ছে বদ্ধ হবে, পুরো টোটালি হচ্ছে বেনজিন চক্রের বা বলয়ের ন্যায় হবে। তাহলে যে সকল জৈব যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকবে তাকে হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে যেমন বেনজিন, টলুইন, ন্যাপথলিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কি কি বললাম? বেনজিন, ফেনল এবং হচ্ছে ন্যাপথলিন। এখন হচ্ছে আমরা কয়েকটা অ্যালিফ্যাটিক যৌগের সংকেত শিখবো, প্লাস হচ্ছে ব্যবহার শিখবো তাদের, এবং হচ্ছে কোনগুলো হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমেই দেখবো হচ্ছে আমরা টলুইন। টলুইন, এটার রাসায়নিক নাম মিথাইল বেনজিন। দেখো আমি হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম যে যে সকল জৈব যৌগতে এক বা একাধিক বেনজিন বলয় বা হচ্ছে চক্র থাকবে, এখানে নামের সাথে দেখো বোঝাচ্ছে মিথাইল বেনজিন। তার মানে এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তার মানে আর এই টলুইনের রাসায়নিক নাম হচ্ছে মিথাইল বেনজিন। এটাকে প্রকাশ করা হয় C6H5CH3, টলুইন। এখন হচ্ছে আমরা এই টলুইনের ব্যবহার দেখব। ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেনজোইক অ্যাসিড, ট্রাইনাইট্রোটলুইন মানে TNT, ট্রাইনাইট্রোটলুইন এবং স্যাকারিন এইগুলো প্রভৃতি প্রস্তুতিতে হচ্ছে টলুইন ব্যবহার করা হয়। প্রভৃতি প্রস্তুতিতে তাহলে বেনজোইক অ্যাসিড, তারপর হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন এবং স্যাকারিন প্রস্তুতিতে হচ্ছে টলুইন ব্যবহার করা হয়। এই যে স্যাকারিনটা, এটা হচ্ছে চিনির চেয়ে 500 গুণ বেশি মিষ্টি। এটি চিনির চেয়ে 500 গুণ বেশি মিষ্টি এবং এটা একটা মিষ্টি জৈব পদার্থ। এটি একটি স্যাকারিন হচ্ছে মিষ্টি জৈব পদার্থ। এটা হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়, এটা তার মিষ্টত্ব গুণ বাড়ানোর জন্য। আর এই স্যাকারিনের হচ্ছে কোনো খাদ্য গুণ নেই। এখন দেখবো আমরা ফেনল। এটার ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। এই ফেনলটা হচ্ছে মৃদু অম্লধর্মী এবং ব্যবহারগুলো হচ্ছে লিখে নাও। এটা ঔষধ শিল্পে বা হচ্ছে বেদনানাশক অ্যাসপিরিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ঔষধ শিল্পে ব্যবহার করা হয় বা হচ্ছে বেদনানাশক মানে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়। এবং শক্তিশালী অ্যান্টিসেপটিক যেমন ডেটল প্রস্তুতিতে এই ফেনল ব্যবহার করা হয়। ডেটল প্রস্তুতিতেও ফেনল ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে টলুইনের ব্যবহার আর হচ্ছে ফেনলের ব্যবহার। এখন আমরা দেখব হচ্ছে জীবাণুনাশক ও কীটনাশক একটা পদার্থ দেখব। দুইটা পদার্থ আছে যা জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। জীবাণুনাশক ও কীটনাশক।
ডিডিটি। ডিডিটি, এই ডিডিটির রাসায়নিক নাম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ট্রাইক্লোরোইথেন। এই তাহলে এই ডিডিটির পুরা নাম, রাসায়নিক নাম হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটি জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এবং আরেকটি হচ্ছে গ্যামেক্সিন। গ্যামেক্সিন বা লিন্ডেন বলা হয় এটাকে, গ্যামেক্সিন বা লিন্ডেন। এটা রাসায়নিক নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড। হেক্সাক্লোরাইড C6H6Cl6। এটিও হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক ও কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই দুইটি পদার্থ হচ্ছে বা দুইটি যৌগ বলতে পারি আমরা, এরা হচ্ছে জীবাণুনাশক এবং হচ্ছে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখবো আমরা কাগজ। কাগজ আরো কিছু হচ্ছে পদার্থ দেখবো যেগুলোতে হচ্ছে এই অ্যারোমেটিক যৌগগুলো ব্যবহার করা হয়। যেমন কাগজে হচ্ছে আমরা জানি সেলুলোজ থাকে। কাগজে কি থাকে? সেলুলোজ। এই কাগজের রাসায়নিক উপাদানটার নামই হচ্ছে সেলুলোজ। সেলুলোজ C6H10O5N, এটা হচ্ছে সেলুলোজ। তাছাড়াও হচ্ছে আমরা যে র্যাপিং করার ক্ষেত্রে যে কাগজটা ব্যবহার করি ওইটাতে হচ্ছে রেয়ন নামের এক ধরনের সেলুলোজ পাওয়া যায়। তাহলে র্যাপিং পেপারে যে র্যাপিং পেপারগুলো আমরা ব্যবহার করি ওগুলো তো হচ্ছে র্যাপিং পেপার। দেখো নামের সাথে মিলেছে, র্যাপিং পেপারে হচ্ছে রেয়ন নামের সেলুলোজ থাকে। রেয়ন, র্যাপিং পেপারে রেয়ন নামের এক প্রকার সেলুলোজ থাকে। প্রাকৃতিক রাবারে, রাবারটা মূলত হচ্ছে রাবার গাছ থেকে উৎপাদন করা হয়। রাবার গাছে হচ্ছে গাছ থেকে এক ধরনের কষ নিঃসৃত হয়, এটাকে হচ্ছে ল্যাটেক্স বলা হয়, তরুক্ষীয় বা ল্যাটেক্স বলা হয়। তাহলে প্রাকৃতিক রাবারগুলো পাই আমরা হচ্ছে তরুক্ষীয় বা ওই রাবার গাছের যে কষটা থাকে সেটা থেকে। আর হচ্ছে কৃত্রিমভাবে যে আবার রাসায়নিকভাবে প্রাকৃতিক রাবার হলো, রাসায়নিকভাবে যদি বলা হয় রাসায়নিকভাবে প্রাকৃতিক রাবার হচ্ছে আইসোপ্রোপিন। আইসোপ্রোপিন। রাসায়নিকভাবে প্রাকৃতিক রাবার হলো আইসোপ্রোপিন, একক জুড়ে তৈরি দীর্ঘ জৈব পলিমার। রাবারটা হচ্ছে একটা জৈব পলিমার, মানে আইসোপ্রোপিনের পলিমার রাবার। লাস্ট যেটা দেখবো আমরা তারপিন। এই তারপিনটা হচ্ছে পেইন্টের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তারপিন আমরা জানি, দেখবো যে কাঠের জিনিস তৈরি করার পরে হচ্ছে ভার্নিশ করা হয়, এটা হচ্ছে ভার্নিশিং এর কাজে হচ্ছে ব্যবহার করা হয়। তারপিন তৈল বা অ্যালকোহল এর রেজিন জাতীয় পদার্থের দ্রবণকে ভার্নিশ বলে। লিখে নাও, তারপিন তৈল বা অ্যালকোহল, তৈল বা অ্যালকোহলের রিজিন জাতীয় পদার্থের দ্রবণকে হচ্ছে তারপিন বলা হয়। অ্যালকোহল যেমন হচ্ছে স্পিরিটের সাথে, আমরা স্পিরিট শুনছি, এক্ষেত্রে অ্যালকোহলটা হচ্ছে ধরো যে স্পিরিটের সাথে তারপিন তেল মিশিয়ে হচ্ছে কাঠের জিনিসে ভার্নিশ করা হয়। এখন হচ্ছে আমরা পরিমাপ দেখব। পরিমাপ
আমরা জানি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে হচ্ছে পরিমাপ বলা হয়। এই আর হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। রাশি হচ্ছে দুই প্রকার, মৌলিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। রাশি দুই প্রকার, মৌলিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। এই মৌলিক রাশি আমরা হ্যাঁ প্রকৃতিতে ধরা হ্যাঁ মৌলিক রাশির সংখ্যা হচ্ছে 60টি। মৌলিক রাশির সংখ্যা 60টি এবং এই 60টি মৌলিক রাশি ব্যতীত যা থাকবে প্রত্যেকটাই হচ্ছে আমাদের লব্ধ রাশি। মৌলিক রাশি 60টি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে এক হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং হচ্ছে পদার্থের পরিমাণ। এই প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা একক আছে, আমরা হচ্ছে সাথে সাথে এককগুলোর নাম লিখে ফেলবো। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এগুলো হচ্ছে এই মৌলিক রাশিগুলোর একক। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, থেকে কে দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। আমাদের অবশ্যই হচ্ছে এই প্রত্যেকটার এককগুলা শিখতে হবে। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, দীপন তীব্রতা ক্যান্ডেলা বা সিডি দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল, আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা এবং হচ্ছে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। বলছি এই এখন হচ্ছে যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। লব্ধ রাশিগুলো হচ্ছে বেগ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি। হ্যাঁ, আরো দুইটি রাশি আছে, একটা হচ্ছে স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি। যে ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু দিকের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। শুধু দিকের প্রয়োজন, তা হচ্ছে স্কেলার। আর যে রাশিগুলোকে প্রকাশ করতে দিক এবং মান এবং এটা হচ্ছে শুধু মান দ্বারা যা প্রকাশ করা যাবে তা হচ্ছে স্কেলার। আর যা প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ। দৈর্ঘ্য, ভর, কাজ। যেমন ধরো ভর প্রকাশের জন্য কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না, ভর কোন দিকে বলা হয় না কখনো। তাহলে যে দৈর্ঘ্য, ভর, কাজ এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশিগুলো হচ্ছে যেমন ওজন, বেগ, ভরবেগ, বল, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি।
এখন দেখব আমরা রাশি পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে, যেমন সিজিএস, এমকেএস আর হচ্ছে এফপিএস। সিজিএস, এমকেএস, এফপিএস রাশি পরিমাপের পদ্ধতি। এই এক একটা পদ্ধতিতে হচ্ছে এক একটা একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই আমি যদি দৈর্ঘ্য বিবেচনা করি, দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে হচ্ছে এটার একক মিটার এবং এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট। আবার ভরের একক হচ্ছে সিজিএস এ হচ্ছে ভরের একক গ্রাম, এমকেএস এ হচ্ছে কিলোগ্রাম এবং এফপিএস এ হচ্ছে পাউন্ড। ভরের একক দেখো, ভরের এককগুলো সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম, এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম এবং এফপিএস এ হচ্ছে পাউন্ড। এবং সময়ের একক 3 ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড। এখন হচ্ছে আমরা কয়েকটা পরিমাপের যন্ত্রাদির নাম পড়ব, কয়েকটা স্কেলের নাম পড়বো, আর হচ্ছে এই স্কেলগুলার ব্যবহার দেখব। স্কেলের নাম প্লাস হচ্ছে স্কেলের ব্যবহার। প্রথমেই দেখব হচ্ছে মিটার স্কেল। এই মিটার স্কেলের সাহায্যে হচ্ছে, এই মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 1 মিটার বা 100 সেন্টিমিটার এবং এটি হচ্ছে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। এই স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য বের করা যায়, মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তারপরে হয়েছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার করেন হচ্ছে গণিত শাস্ত্রবিদ পিয়েরে। কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি ঘুমিয়ে গেছে ক্লাস করতে করতে? আচ্ছা, এরপর আমরা দেখব স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা নির্ণয় করা যায়। স্প্রিং নিক্তি। এই স্প্রিং নিক্তির সাহায্যে যে কোনো স্থানে বস্তুর ওজন ও বল পরিমাপ করা যায়। যে কোনো বস্তুর ওজন ও বল পরিমাপ করা যায়। তাহলে কোন স্কেলটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা লিখে নাও। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ভার্নিয়ার স্কেলটাকে মিটার স্কেলের সাথে
সংযুক্ত করা হয়। ভার্নিয়ার স্কেলটাকে মিটার স্কেলের সাথে সংযুক্ত করা হয়। ওকে, সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করবা, প্লাস হচ্ছে এতক্ষণ যদি রাখি তাহলে আমি পরেরটা কোথায় লিখবো। আর এর জন্য হচ্ছে সবাই দ্রুত বই কিনে ফেলো, যেন হচ্ছে, কারণ বইয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা দেওয়া আছে, তাহলে হচ্ছে আমার ক্লাসটা শেষ, এতক্ষণ লেন্থিও করতে হবে না, আমি একটু তাড়াতাড়ি হচ্ছে শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমি নিউটনের সূত্র বলবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বলবিদ্যা দেখব। বলবিদ্যা আমরা জানি নিউটনের 3টি সূত্র আছে। বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন 3টি সূত্র দিয়েছেন গতি বিষয়ক। দেখো 1687 সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1687 সালে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তার একটা গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। 3টি সূত্র প্রকাশ করেন। প্রথম সূত্র থেকে আমরা কি পাই, দ্বিতীয় সূত্র থেকে কি পাই, তৃতীয় সূত্র থেকে কি পাই তা দেখব। প্রথম সূত্রটি থেকে আমরা ধারণা পাই হচ্ছে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়। প্রথম বস্তু থেকে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়। যেমন কোনো বস্তু স্থির থাকলে চিরকাল হচ্ছে স্থির থাকতে চায়, এবং কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে হচ্ছে তা গতিশীল অবস্থায় চলতে চায়। এই যে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকতে চাওয়ার প্রবণতা এবং গতিশীল থাকলে গতিশীল থাকার প্রবণতা, এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা ধারণা পাই হচ্ছে বল। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা পাই। বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, অর্থাৎ F ইজ ইকুয়াল টু m a। এবং তৃতীয় সূত্র থেকে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে সেদিকেই হবে। নিউটনের তৃতীয় সূত্রের কিছু ব্যবহার আছে, যেমন মহাকাশে রকেট উৎক্ষেপণের গতি তৃতীয় সূত্রের একটি ব্যবহারিক প্রয়োগ। এটার কিছু ব্যবহারিক প্রয়োগ দেখব আমরা। তৃতীয় সূত্রের ব্যবহারিক প্রয়োগ, মহাকাশযান রকেট উৎক্ষেপণ। এই রকেট উৎক্ষেপণ করা হয় হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে। দেখো, রকেটে জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয় এবং রকেটের পিছন থেকে গ্যাস প্রচণ্ড বেগে নির্গত হয়। গতির বিপরীত ক্রিয়ায় রকেটকে বিপরীত দিকে ধাক্কা দেয়, ফলে হচ্ছে রকেট প্রচণ্ড বেগে উপরের দিকে এগিয়ে যায়। তাহলে এই যে রকেটের উৎক্ষেপণের এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তৃতীয় সূত্র ব্যবহার করা হয়। যেমন একজন মাঝি যখন হচ্ছে নৌকা চালান তখন হচ্ছে তৃতীয় সূত্র ব্যবহার করেন। মাঝির নৌকা চালানোর সময় এবং এটার দরকার নেই, বইয়ে হচ্ছে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা হচ্ছে বইয়ে দেখে নিবা। এখন আমরা দেখব জড়তা। তাহলে এতক্ষণ আমরা দেখলাম বলবিদ্যা, এখন দেখব হচ্ছে জড়তা। আমি কিছুক্ষণ আগে বলছি জড়তা হচ্ছে বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই হচ্ছে জড়তা। জড়তার কোনো একক নেই, জড়তার কোনো একক নেই। এই জড়তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গতি জড়তা এবং হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা এবং স্থিতি জড়তা। এই গতি জড়তার কারণে হচ্ছে
হঠাৎ যদি গতি জড়তার কারণে চলন্ত গাড়ি থেকে নামলে সামনের দিকে একটু এগিয়ে দৌড়াতে হয়। চলন্ত গাড়ি থেকে যদি আমরা নামি, দেখবো যে গাড়ির সাথে সাথে কিছুক্ষণ হচ্ছে আমরাও দৌড়াচ্ছি, তাহলে এটা হয় হচ্ছে নিউটনের এই গতি জড়তার কারণে। আবার হচ্ছে চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক করে, তাহলে যাত্রীরা হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়ে, এটাও হচ্ছে গতি জড়তার উদাহরণ। আবার যদি থেমে থাকা বাস যখন হঠাৎ চলতে শুরু করে, তখন দেখবা যে বাস যাত্রী হচ্ছে পিছনের দিকে হেলে পড়ে। তা এটার কারণ হচ্ছে স্থিতি জড়তা, কারণ বাস যখন স্থির ছিল, বাসের সাথে হচ্ছে ওই বাসের যাত্রীও স্থির অবস্থায় ছিল। বল কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া প্রয়োগ করে বস্তুটিকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির দিক পরিবর্তন করাকে হচ্ছে বল বলা হয়। বল একটি ভেক্টর রাশি এবং বলের মাত্রা হচ্ছে mlt স্কয়ার। বলের একক, বলের SI একক হচ্ছে নিউটন, বলের SI একক নিউটন কে n দ্বারা প্রকাশ করা হয়। এবং CGS পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, DYN। CGS পদ্ধতিতে বলের একক ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। বল। এখন দেখবো আমরা ভরবেগ। ভর ও বেগের গুণফলকে হচ্ছে ভরবেগ বলা হয়। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে mlt⁻1। আমাদের অবশ্যই হচ্ছে এককগুলো আর হচ্ছে মাত্রাগুলো জানতে হবে। ভরবেগের একটি উদাহরণ হচ্ছে বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুক পিছনের দিকে আসে এবং হচ্ছে কারণ গুলি ও বন্দুকের ভরবেগ সমান কিন্তু বিপরীতমুখী। বন্দুকের ভর বেশি হলে বেগ কম হয়, কিন্তু গুলির বেগ কম বলে হচ্ছে তার বেগ বেশি হবে। তার মানে দেখো হচ্ছে বন্দুকের ভর বেশি বলে এর বেগ কম, আবার হচ্ছে তাহলে হচ্ছে যে বস্তুর ভর বেশি হবে তার বেগ কম হবে। আবার হচ্ছে গুলির ভর কম তাই হচ্ছে এটার বেগ বেশি, যার কারণে হচ্ছে গুলিটা হচ্ছে অনেক দূর অবধি গিয়ে হচ্ছে গায়ে লাগে বা হচ্ছে কোনো বস্তুতে হচ্ছে সেটা ভিতরে প্রবেশ করে। তাহলে এই যে বন্দুকের গুলি, এটা হচ্ছে ভরবেগের উদাহরণ। এখন হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতাটা কি? তখন আর আজকে পড়াবো না। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তু বাধা প্রদানের ক্ষমতা যত বেশি, সেই বস্তু হচ্ছে তত বেশি স্থিতিস্থাপক। যেমন আমরা যদি একটা রাবারকে টানি, রাবারটা হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। এটা হচ্ছে কারণ সে তার নিজের আগের ধর্মে, তার আগের অবস্থানে ফিরে যেতে চায়। যেমন যে রাবারের তারকে খুব সহজেই টেনে লম্বা করতে পারি, কিন্তু ইস্পাতের তারকে সহজে হচ্ছে টেনে লম্বা করা যায় না। তার মানে যার স্থিতিস্থাপকতা যত বেশি থাকবে তা হচ্ছে তত বেশি শক্তিশালী হবে। ইস্পাতের স্থিতিস্থাপকতা তাই রাবারের চেয়ে বেশি। ইস্পাতের স্থিতিস্থাপকতা
রাবারের চাইতে বেশি, রাবারের চেয়ে বেশি। আবার রাবার শক্ত ও স্থিতিস্থাপক বলে গাড়ির টায়ারে ব্যবহার করা হয়। রাবার হচ্ছে গাড়ির টায়ারে ব্যবহার করা হয়, গাড়ির টায়ারে। আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো এই লেকচারে সমস্যা থাকে তাহলে হচ্ছে জানাও। আজকের ক্লাস এই পর্যন্তই। আর কেউ যদি হচ্ছে সাথে সাথে খাতায় তুলতে না পারো, ভিডিওটা সেভ থাকবে, পরে হচ্ছে দেখে নিতে পারবা। ওকে, সবাই হচ্ছে ভালো থাকো, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।